পরিচ্ছন্নতা কর্মী ছাড়া নগর পরিচ্ছন্ন থাকবে না, আর গৃহ শ্রমিক ছাড়া গৃহ এবং আমাদের বাইরের কোনো কাজই সুচারুরূপে সম্পন্ন হবে না। তো আমরা এটা শুরু করেছিলাম, আমরা বলেছি যে শ্রমিকদের ক্ষেত্রে অন্তত 3টা আর খুবই গুরুত্বপূর্ণ, 3 আর। প্রথম হচ্ছে রিকগনিশন, রেজিস্ট্রেশন অ্যান্ড রেমুনারেশন। রিকগনিশনের জন্য লাগবে তার ল অ্যান্ড রুলস, আর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা যদি বলি শ্রম আইনের যে বিষয়গুলো আছে সেখান থেকে রেজিস্ট্রেশনটা তার হবে। আর রেমুনারেশনের জন্য তার দুটো বিষয় লাগবে, কারণ এই রেজিস্ট্রেশন আবার একটা কথা উল্লেখ করি, রেজিস্ট্রেশন থাকলেই কিন্তু আবার দুটো জিনিস থাকবে, একটা হলো ফ্রিডম অফ অ্যাসোসিয়েশনটাকে সে চর্চা করতে পারবে, আর একটা সে করতে পারবে রাইট টু অর্গানাইজ। তো স্বাধীনভাবে সে কাজ করতে পারবে, যেমন তেমনি করে স্বাধীনভাবে তার নেতাও সে নির্বাচন করতে পারবে। এটার জন্য রেজিস্ট্রেশন খুব ইম্পর্টেন্ট। আর রেমুনারেশনের ক্ষেত্রে দুটো জিনিস লাগবে, একটা হচ্ছে তার কালেকটিভ বার্গেনিং করার একটা সুযোগ না থাকলে তার রেমুনারেশনটা কীভাবে নির্ধারিত হবে। আর যদি ওয়েজ স্ট্রাকচার না থাকে তাহলে সে এই বার্গেনিং করে বা কতটুকু অর্জন করবে, এক এক জায়গায় কি এক এক রকম বার্গেনিং করবে সে কারণে যখন আইনে আমরা অন্তর্ভুক্ত হতে পারলাম তখন এখানে কয়েকটা বিষয় একটু দুর্বলতা আছে, যেমন অনেকগুলো বিষয় এখনো ঘাটতি আছে, সেটা আমরা আলোচনা করব নিশ্চয়ই। কিন্তু আমরা নীতিমালাটা যদি দেখি, গৃহকর্মী সুরক্ষা নীতিমালা, সেই নীতিমালায় কিন্তু একটা ছোট্ট কনফিউশন তৈরি হয়েছিল 7-3 ইয়েতে। সেখানে বলা হচ্ছে 14 থেকে 18 বছরের কমে তাদেরকেও নিয়োগ করা যাবে, কিন্তু পরে আবার বলা আছে 12 বছর থেকে উপরে হলে হালকা কাজে নিয়োগ করা যাবে। মানে ওই একই জায়গার মধ্যে কিন্তু উপরের লাইন এবং ভিতরের লাইনের মধ্যে একটা পার্থক্য ছিল। তাহলে কখন থেকে নিয়োগ করা যাবে, 12, 14? তো এই বিষয়টা আমাদের একটু ঠিক করতে হবে এবার আইনে। আর আমাদের তো গৃহকর্ম, গৃহকর্মী, সেখান থেকে এলাম এবার আমরা গৃহ পরিচারক, কিন্তু আমরা তো হতে চেয়েছিলাম গৃহ শ্রমিক। তো শ্রমিক মানে হচ্ছে মজুরির ভিত্তিতে নিয়োজিত যিনি, আর কর্মী কিন্তু ভলান্টারি হতে পারে। যখন গৃহকর্মী বলি তখন এটাকে একটা ভলান্টারি অ্যাক্টিভিটিস হিসেবে ধরা যেতে পারে। তো ফলে আমরা গৃহ শ্রমিক এই নামটা যেন যুক্ত করতে পারি সেটা একটু চেষ্টা করা দরকার। আমরা একটু আশা করব, বিলসের যেহেতু সুলতান ভাই এখানে আছেন, আমরা একটা কনসালটেশন করতে পারি কি না যে এই আইনটাকে যখন আমরা রুলসে নিয়ে আসব তাহলে আমরা রুলে কিভাবে আইনের যেটুকু এক্সপ্লানেশনটা সেটা যেন প্রপার করতে পারি, সেই জন্য রুলস প্রণয়নের একটা কনসালটেশন আমাদের একটু শুরু করা দরকার, যাতে ওখানে এক একজন এক এক কথা বলে আমরা নিজেদের মধ্যেই জটিলতা তৈরি না করি। আমরা একটা দাবি করতে পারি গৃহকর্মীদের জন্য একটা মজুরি নির্ধারণ বোর্ড করা দরকার। আমরা ইতিমধ্যে বলেছি না যে কোথায় বার্গেনিং করবে, কার সঙ্গে বার্গেনিং করবে। ফলে যদি যেমন আমাদের গার্মেন্টসের তো একটা মজুরি বোর্ড আছে, প্রত্যেকটা গার্মেন্টস শ্রমিক কি প্রত্যেক ফ্যাক্টরিতে আলাদা করে বার্গেনিং করে মজুরি ঠিক করে, নাকি একটা কালেকটিভ স্ট্রাকচার তৈরি হয়? তা সেটা যদি তৈরি হয় তাহলে গৃহকর্মীদেরও যদি মজুরি নির্ধারণের একটা স্ট্রাকচার হয়, সেখানে যদি আমরা আলোচনা করে দেখি যে 2 ধরনের কাজ আছে, পূর্ণকালীন এবং খণ্ডকালীন। তাহলে প্রথমে গৃহকর্ম বলতে কোন কোন কাজগুলোকে আমরা মেনশন করব, ঘর মোছা থেকে রান্না করা পর্যন্ত। তাহলে কোন কাজে কি ধরনের দক্ষতা লাগে এবং সেই দক্ষতার জন্য কি ধরনের তার মজুরিটা হওয়া দরকার, এটা খণ্ডকালীন হলে কি হবে, এটা পূর্ণকালীন হলে কি হবে। ফলে গৃহ শ্রমিকদের জন্য একটা মজুরি নির্ধারণ বোর্ড আমার মনে হয় এই মুহূর্তে একটা দাবি। তা না হলে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হবে। যেমন মিরপুর এলাকায় তারা কিন্তু নিজেরা নিজেদের মতো করে একটা স্ট্রাকচার ঠিক করেছে, ঘর মোছার কত, এটা আবার আমরা যদি সেগুনবাগিচা এলাকায় যাই সেখানে আবার ঠিক করে নিয়েছে। এটাকে জার্মানরা একটা দারুণ নাম দিয়েছে, তার নাম হচ্ছে পিআরএ, পাওয়ার রিসোর্স অ্যাপ্রোচ। মানে নিজেরা নিজেদের মতো করে একটা মানে পাওয়ার এক্সারসাইজ করা, যা আমরাই ঠিক করে নিলাম। তো যেমন আমাদের রিক্সা শ্রমিকদের কি রিক্সার ভাড়া ঠিক করা আছে, কিন্তু তারা নিজেরা নিজেরা কিন্তু কথাবার্তা বলে একটা ঠিক করে নেয় যে এই পল্টন থেকে সেগুনবাগিচা পর্যন্ত 30 টাকার নিচে যাবে না। তো এইরকম আমরা মনে করি যে যতক্ষণ পর্যন্ত বোর্ড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাও কাজ হতে পারে, কিন্তু আমরা একটা মজুরি নির্ধারণ বোর্ডের বিষয়ে আমরা যেতে পারি। আমাদের গৃহ শ্রমিকরাই তো তৈরি করছে আমাদের পরবর্তী প্রজন্ম। আজকে যে একটা গালিগালাজের সংস্কৃতি তৈরি হয়েছে, আমরা খুবই লজ্জা পাচ্ছি। আচ্ছা, খেয়াল করে দেখব কি এর পেছনে এটারও একটা বড় ভূমিকা আছে কি না। ঘরের মধ্যে গৃহ শ্রমিক নির্যাতিত হয়, যদি গৃহ শ্রমিকদেরকে যদি তুইতকারি করে কথা বলা হয়, তার প্রভাবটা ওই বাচ্চাটার মধ্যে কি পড়ে, সে সেটা পরবর্তী জীবনে কিভাবে অ্যাপ্লাই করে। ফলে এইটার একটা অদৃশ্য প্রভাব কিন্তু দৃশ্যমান ফলাফল কিন্তু আমরা দেখি। ফলে গৃহ শ্রমিকদের মর্যাদা
গৃহ শ্রমিকদের পেশাগত দক্ষতা, গৃহ শ্রমিকদের মানসম্মত জীবন এবং তার সঙ্গে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, এটাকেও কিন্তু একটু রিলেট করা দরকার। তা না হলে মনে করব আমরাও তো গৃহ শ্রমিকদেরকে দয়া করতে আসছি। এটা দয়া নয়, এটা সামাজিক প্রয়োজন, এটা সোশ্যাল নেসেসিটি থেকে সোশ্যাল রিকগনিশন। এবং সোশ্যাল রিকগনিশন যদি দেই উইদাউট রেমুনারেশন, সোশ্যাল রিকগনিশনের কোনো মানে নেই। ফলে আমরা সামাজিক স্বীকৃতি চাই, আমরা শ্রমিক হিসেবে মর্যাদা চাই, আমরা জীবন বিকাশের উপযোগী মজুরি চাই এবং আমাদের জীবনটাও তো বিকশিত করতে চাই। যে গৃহ শ্রমিক যত্ন করে একটা বাচ্চাকে স্কুলে ড্রেস পরিয়ে দিচ্ছে, তার বাচ্চাটা স্কুলে যাবে কিনা সেই কথা কি তার ভাবার আছে? কিংবা যখন আমরা কেউ নির্ধারিত সময় আমার প্রায় শেষ হয়ে আসছে, আমরা যে মাতৃত্বকালীন ছুটি এইটা কিভাবে এনশিওর করব? দুর্ঘটনা হলে ক্ষতিপূরণটা কে দেবে? এটা কি একটা কালেকটিভ ফান্ড করা যায় কি না? কালেকটিভ ফান্ড না করলে কিন্তু একক কোনো গৃহ কর্তার পক্ষে এই দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণটা দেওয়া সম্ভব হবে না। ফলে একটা গৃহ শ্রমিকদের জন্য আবার ওইটাকে যদি একটু রিপিট করি, এটা একদিকে দেখা দরকার যে একটা মজুরি বোর্ড, আর হলো তার জন্য ক্ষতিপূরণের একটা তহবিল। এই তহবিলটা কিভাবে তৈরি হতে পারে সেটাও আমি একটা আলোচনা করব, যাতে প্রত্যেকটা গৃহ শ্রমিক সে সিকিউর থাকে গৃহে এবং গৃহের বাইরে।